হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা ছাদের থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা। এবার সকালে উঠে স্নান টান করে মানে আমরা দুজনেই স্নান টান করে কাককে খাবার দিতে হবে। তো সেই জন্য ছাদে এলাম। দেখি যদি এখানে খায় তো এখানে দিয়ে রাখবো, খানিকক্ষণ খেলে খেলো, নাহলে আবার মাঠে নিয়ে যেতে হবে খাওয়ানোর জন্য। চলুন আপনাদের একটু ছাদটা ঘুরিয়ে আনি। এটা আমাদের একটা ছাদ, দোতলার ঘরের উপর যে ছাদটা করেছে সেই ছাদটা। এই হচ্ছে শতদীপ খাবার দিয়েছে এখানে। এবার আসলে জলপাইগুড়িতে, কলকাতায় যেরকম প্রচুর পাখি, পায়রা, কাক এরকম আসে, জলপাইগুড়িতে এবার দেখছি খুব কাকের সমস্যা। মানে অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কাক আসছে আসছে না এরকম। এটা হচ্ছে আমাদের দোতলার যে ঘরটা আছে, দোতলার ঘরের সামনে কিছুটা ছাদের মতন খালি আছে। সেখানেও দেখুন, কালকে বলছিলাম না বাবার গার্ডেনিং করার খুব শখ। এই যে বাবা এখানেও প্রচুর ফুল গাছ, অন্য সমস্ত গাছ। এটা একটা আহ মানে বাঁশের মতন স্ট্রাকচার করা আছে, কারণ এখানে একটা টাইমে এই লাউ, কুমড়ো এগুলো সমস্ত বাবা লাগাতো, বাড়িতে হতো। কিন্তু রিসেন্টলি দেখছি, এবারই এসে দেখছি সেগুলো নেই। তো ওদিকেও গাছের জন্য দেখা যাচ্ছে না, ছাদের অনেকটা ওদিকেও এক্সটেন্ডেড আছে। আর এ পাশটা তো আছেই, এই দিকটা একটু খালি রেখেছে কোনো অনুষ্ঠান হলে, মানে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে পরে এখানে ছোট্ট করে প্যান্ডেল মতন করে করা হয়। কারণ ওপরের যে এই ছাদটা আছে, এই ছাদটাতে বড় অনুষ্ঠানের জন্য, মানে মোটামুটি বড় অনুষ্ঠানের জন্য ঠিক আছে, কিন্তু ছোট অনুষ্ঠানের জন্য 10-15 জনের খাওয়ার বসার জন্য এই জায়গাটা ঠিক আছে। এবার আমি যেদিকে আঙ্গুল দেখাচ্ছি, ওই কর্নারটা, সেটা কালকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। ওই জায়গাটায় তো প্রচুর, বললাম না, জাম গাছ, জাম গাছ না সরি, জামরুল, কাঁঠাল, নারকেল, সুপারি, সমস্ত গাছগুলোই ওখানে আছে। ওটা হচ্ছে পেছনের পোর্শনটা, যে জায়গাটা কালকে দেখিয়েছিলাম যেখানে বাবা গার্ডেনিং করে। আর ওই দিকে যে দেখছেন, টিনের টিনের চাল দেওয়া দুটো ঘর, এই একটা এই একটা, এখানেই মানে আমরা প্রথমে ছিলাম। মানে আমি আমার জন্মের পরে এই ঘরেই ঢুকেছি। এই যে এখন যেখানে আপনারা বড় বাড়িটা দেখছেন, সেটা পুরোটা ছিল উঠোন। এবার এই যে এই টিনের ঘর দুটো যে আছে, তার মধ্যে একদম এই যে আমার আঙুলটা যেদিকে, সেই জায়গাটা আছে রান্নাঘর, পাশেরটা আছে গোডাউন ঘরের মতন, মানে এখন গোডাউন ঘর। আর এই এদিকের টিনের ঘরটাতে দুটো মানে দুটো ঘর আছে, সেখানে ভাড়া দেওয়া আছে। তো আমি নিয়ে গিয়ে ওদিকটাও দেখাবো, নিচের থেকেও দেখাবো, আজকে ছাদের থেকে জাস্ট ভিউটা দেখালাম। আর ওই কর্নারটা যেখানে আমার আঙুলটা আমি দেখাচ্ছি, সেখানে হচ্ছে কুয়োরপাড় আমাদের। এই দেখুন জলপাইগুড়ির চারপাশটা কি সুন্দর। এখানে তো আর সেই ফ্ল্যাট বাড়ি রেগুলার আপনারা যেটা দেখেন, তো সেই সেরকম না। এখানে সব বাড়ি, বাড়ি মানে প্রচুর গাছপালা, গাছপালা, আর বাড়িগুলো সব মানে পাশে পাশেই সমস্ত বাড়ি। মানে এখানে কোনো ফ্ল্যাটের সেই কনসেপ্টটা এখনো ঢোকেনি, ঢুকেছে, ঢোকেনি বলবো না, ঢুকেছে, কিন্তু সেইভাবে যে প্রচুর মানে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, সেই জিনিসটা এখানে নেই। এখানে প্রত্যেকটা হচ্ছে বাড়ি। এই দেখুন, এটা কালকে যে পেছন দিক থেকে আমি পেছন দিক থেকে একবার বললাম না যে আমি বাড়ির পেছন দিকটায় আছি, ওখান থেকে এটা হচ্ছে আমাদের সেই পেছন দিকটা। গাছ গাছ গাছ, চারপাশে শুধু গাছে ভর্তি, কিন্তু তাও এই গরম, অসহ্য গরম। ছাদে এসে তাও হাওয়া হচ্ছে, কিন্তু খালি পায়ে ছাদে মানে ফ্লোরটাতে পা রাখা যাচ্ছে না, এত গরম হয়ে আছে। সবার অ্যাকচুয়ালি একটা ধারণা আছে নর্থ বেঙ্গল, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো মানেই খুব ঠান্ডার জায়গা, কিন্তু একদম ভুল কনসেপ্ট। এখানেও মানে 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলছে এখন। ওই যে ওখানে একটা বাঁশের স্ট্রাকচার করা আছে,
ওই জায়গায় হয় দুর্গাপুজো। ওদের দুর্গাপুজো অনেক বছর ধরেই হয়, মানে আমি জন্মের পর থেকে ওদের দুর্গাপুজো দেখে আসছি। দুর্গাপুজো হয়, কালী পুজোও হয়। ছোটবেলায় তো দুর্গাপুজোর পুরো সময়টাই ওদের বাড়িতেই কাটতো, মানে ষষ্ঠী থেকে শুরু হতো একদম দশমী অবধি। তখন তো সবাই সবার বাড়িতেই বড় হয়েছি আমরা। আর এখন তো সেরকম ভাবে যাতায়াত হয় না, কারণ আমার যারা বন্ধু বান্ধব পাড়ায় আছে সবাই বাইরে পড়াশুনো, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে বিয়ে হয়ে বাইরে চলে গেছে। তো এখন ওই পুজোর দিন অষ্টমী বা সপ্তমীতে গিয়ে ঠাকুর প্রণাম করে এলাম। অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে কোনো পাখি পায়রা কিছুই পেলাম না। তো এখন তো এখানে খেলো না, কালকেও আমরা মাঠে গিয়েছিলাম লাস্টে মানে খাবারটা দিতে। তো আজকেও মাঠেই যেতে হবে, কারণ এখানে খাচ্ছে না। এই একটা জিনিস দেখুন, এটা হচ্ছে নারকেল গাছের যে পাতা থাকে, নারকেল গাছের পাতার থেকে শোলা কেটে কেটে আগে আমার ঠাকুমা বের করতো। আমরা যে বাথরুম ঝাড়ার জন্য বা আগেকার দিনে তো বিছানা ঝাড়ার জন্য যে শোলার ঝাড়ুগুলো ব্যবহার করতাম, সেই ঝাড়ুগুলো এগুলোর থেকেই হয়। এগুলো যখন এই আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের আরেকটা ছাদ। এই ছাদটার ভিউ না হয় আমি আপনাদের কালকে দেবো, কারণ মাঠেও তো যেতে হবে, লেট হয়ে যাবে। এই সিঁড়ি দিয়ে নামছি। এটা হচ্ছে আমাদের আরেকটা, মানে দোতলার যে ঘর দুটো আছে সেই ঘর দুটো। এটাও একটা সেপারেট করা হয়েছিল আমার পড়াশুনোর জন্যই, পরবর্তীকালে এটা বন্ধই থেকেছে। কারণ প্রথম প্রথম আমরা যখন বিয়ে হয়ে আসতাম এই বাড়িতে, বাপের বাড়িতে, তখন আমরা এখানেই থাকতাম, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন নিচে সব একসাথেই থাকি। এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরে তো আমরা এখন ঢুকতে পারবো না বা ছুতেও পারবো না, সেই জন্য খুলে আর দেখাচ্ছি না। কিন্তু ওপরের ঘরের দুটো ঘর বা বাথরুমের যে ভিউটা আছে সেটা আমি দেখাবো, কালকের ভিডিওতে না হয় দেবো। এটা হচ্ছে গ্যারেজ। আগে যখন আমাদের গাড়ি ছিল এখানেই থাকতো, পরে তো বাবা গাড়িটা বিক্রি করে দেয়। এই যে নিচে যে তখন ওপর থেকে যে দেখালাম যে ভাড়ার ঘরের দুটো ভাড়াটে থাকে এখানে, দুটো ঘর ভাড়া দেওয়া আছে, রান্নাঘরই ওপর থেকে যেটা দেখালাম, এটা হচ্ছে ওদের মানে আমাদের ঘর থেকে ওদের ঘরে যাওয়ার কানেক্টিং একটা রাস্তা। পরে এদিকটা ঘুরে না হয় আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি মাঠে খাবার দিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে খানিকটা পোর্শন। এটা হচ্ছে ভাড়াটিয়া যেদিকে থাকে সেদিকের ঘরের এন্ট্রান্স। মেন এন্ট্রান্সটা হচ্ছে এটা, লেটার বক্সটা এখানে। এটা হচ্ছে খানিকটা পোর্শন ফাঁকা রাখা হয়েছে ভাড়াটের ঘরের সামনে। আর এটা হচ্ছে গ্যারেজটা। এখানে একটা বসার জায়গা খুব শখ করে বানিয়েছিল বাবা মা, কিন্তু কোনোদিনই সন্ধ্যেবেলায় এসে এখানে বসা হয়ে ওঠেনি বিভিন্ন কাজের কারণে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো ভিউটা। একদম ওই নারকেল গাছটা পর্যন্ত যে দেখতে পাচ্ছেন, ওই পর্যন্তই হচ্ছে আমাদের বাড়িটা, মানে এখান থেকে এই বাঁ দিক থেকে এই গাছটা থেকে শুরু করে ওই নারকেল গাছটা পর্যন্ত পুরোটা হচ্ছে আমাদের বাড়িটা। এখানে পুরো রাস্তা ভেঙে কালভার্ট তৈরি করছে, কারণ আমাদের বাড়ির সামনেই জলপাইগুড়ি একটা খুব বড় পুজো হয়, দুর্গা পুজো। তো এদিক দিয়ে প্রচন্ড পরিমাণ ভিড় হয়, রিক্সা, টোটো, বাইক জ্যাম হয়। তো কালভারটা অনেকদিন ধরেই বড় করবে বড় করবে করছিল, তো এখন এবার দেখছি ভেঙেছে। এই হচ্ছে আমরা যাচ্ছি এখন দিতে খাবারটা মাঠে। এই হচ্ছে সেই মাঠটা যেখানে খাবার দিতে এলাম আমরা। ওই যে দূরে গরু পাখি দুটোই আছে, তো শতদীপ খাবারটা দেবে এখন। চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে কত বাড়ি, কত গাছ। এটা হচ্ছে মানে যে মারা গেছে তার আত্মাটা বলে কোনো প্রাণীর ভেতরে থাকে, তো শতদীপ হাতে করেই খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে।
দেওয়ার সাথে সাথে পুরোটা খেয়ে নিয়েছে। শতদেব খাবার খাইয়ে চলে এসেছে, এবার একটু চারপাশের ভিউটা আপনাদের আবার একবার দেখাচ্ছি। এই দেখুন চারপাশটা, প্রচুর গাছপালা, বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু এগুলো আমাদের মানে আমার অ্যাটলিস্ট চোখের সামনেই তৈরি হয়। এগুলো সমস্তই ছোট ছোট ওই টিনের ঘর দিয়ে বাড়ি ছিল। এখন তো বহু বছর পর বড় বড় বিল্ডিং হয়ে গেছে, না হলে পরে এই জায়গাটা যথেষ্ট ফাঁকা ফাঁকা, আর এই মাঠটাও আরো অনেকটা এক্সটেন্ডেড, অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল। এখন বড় বড় বাড়ি হয়ে গাছপালার সংখ্যা অনেকটা কমেছে, তাও দেখুন কলকাতার তুলনায় কত গাছ বা কত মানে পরিবেশটা কত সুন্দর। এই যে শতদীপ আর মাম্মাম ছায়াতে দাঁড়িয়ে আছে। রাস্তা এতটাই গরম, শতদীপকে তো খালি পায়ে থাকতে হবে এই কদিন, তাই মানে বলছে যে পা একদম রাস্তা গরমে পারছে না, তাই একটু ছায়ায় দাঁড়িয়েছে। খাবার যখন দিতে আসি মাম্মামও সাথে করে আসে, মাম্মাম দেখতে চায় কি করে বাবা। মাম্মাম বলে যে আমিও খাবার দেব। অ্যাকচুয়ালি ওরও তো এইসব জিনিসগুলো জানা উচিত, আর সেদিন শ্মশান থেকে শুরু করে সমস্ত কিছুই ও দেখেছে, সমস্ত কিছুই ও জেনেছে যে কি কি নিয়ম করতে হয় কি কি না। তো ওরও দায়িত্বের মধ্যে পড়ে, ওর ঠাকুমাকে যখন খাবার দিচ্ছে তো সেই জায়গায় ওরও সেই জায়গাটা পার্টিসিপেট করতে চায়, আর আমরাও কোনো বাধা দিই না, অবশ্যই করবে। বলে 5 বছরের নিচের শিশুরা ভগবান হয়, তাদেরকে দিয়ে এসব কাজ করাতে না, কিন্তু আমরা সেটা মানি না। মানুষ মানুষই, সে ভগবান কেন, তাই বলে তো আমি আমার ছোট জনকে এনে করাতে পারবো না। কিন্তু মাম্মাম নিজের থেকেই বলে যে আমি যাব, আমি করব। তো ও আমাদের মতনই সব নিয়ম পালন করছে। আমরা ওকে বলছি যে সব কিছু খেতে, কিন্তু ও করছে না। যাও চলো, চলতে চলতে বলো। এইসব করি আর মাম্মাম বলে যে তোমার মা ঠাকুমা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি ওকে বলি যে কি করে ভালো হবে, সে তো আর ঠিক হয় না কোনোদিনও, হয় না, তাও ভালো হয়ে যাবে। ঠিক বলে, ওরা কিছু বোঝে না। কালকে তো সারাদিন বারে বারে এই ছবিটা দেখছে আর বলছে যে বাবা ছবিটা দেখি, ছবিটা দেখি, ছবিটা দেখি। জানি না ওর ছবির প্রতি কি টান, কিন্তু বারে বার বলে যাচ্ছে বাবা ছবিটা দেখি, ছবিটা দেখি, ছবিটা দেখি। আর বলে মাঝে মাঝে বাবা ছবিটা দিয়ে একটা কিস করে দাও। আমি কিস করে দিই, তখন বলে আমিও তাহলে কিস করি। ঠিক আছে কর মা। তো ও তখন কিস করে। এটা হচ্ছে আমাদের বাড়ির সাইড ভিউটা, এই পার্পল কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বাড়ির সাইড ভিউটা। এখান দিয়ে এখানে যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, তারপরে এই বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন, আগে এগুলো কিছুই ছিল না। এই জায়গায় ছিল এমনি বেড়া দেওয়া, বা বেশিরভাগটাই খালিই ছিল। তো আমরা এই পাশাপাশি সব বাড়িতে দৌড়ে দৌড়েই মানুষ হয়েছি ছোট থেকে। এই জাস্ট ঘরে এসে বসলাম ফ্যানের নিচে, একটু বাইরে প্রচন্ড গরম। তার থেকেও বড় ব্যাপার, এই 11 দিন পর্যন্ত আমরা সাবান শ্যাম্পু কিছুই ইউজ করতে পারবো না। মানে এটা আমাদের নিয়ম, শাস্ত্রে বলে এটা করতে হয় না। শুধু জল দিয়ে স্নান করা, তাতে তো হচ্ছে না, দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে। তো এবার হচ্ছে মাম্মামকে, মাম্মাম ওর ঠাকুমাকে কালকে ফটোতে দেখেছে, আপনারা দেখলেন। ও ঠাকুমার অ্যাকচুয়ালি ও হয়েছে একদম লকডাউনের আগে আগে, জানুয়ারি মাসে 2020 জানুয়ারিতে ও হয়েছে। আর ফেব্রুয়ারি থেকেই তো করোনা করোনা করে তারপরে মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়ে গেল। তো সেই সুবাদে মানে মাম্মামকে সেরকম বাড়ি থেকে বের করা হয়নি। তো আমি থাকতাম আমার বাপের বাড়িতেই, কিন্তু ও ফিজিক্যালি ঠাকুমার সংস্পর্শ, ঠাকুমা দাদু বা ওই বাড়িতে আরো যারা যারা আছে তাদের সংস্পর্শে ও সেরকম কোনোদিনই পায়নি, বা ফিজিক্যালি তাদের যে ভালোবাসা সেই টাচ সে কোনোদিনই পায়নি। কিসের জন্য পায়নি, কেন পায়নি, সেই সমস্ত কারণে আমি আস্তে আস্তে বলবো। কিন্তু তাই বলে এই যে ওর যে ঠাকুমা কে বা ঠাকুমাকে চেনে না, সেটা একদমই না। শতদীপের ফোনে হাজারো হাজারো ফটো আছে ওর ঠাকুমা দাদু আরো যারা যারা ওই বাড়িতে আছে, সবাইকে ও চেনে, মুখে চেনে যে এটা এটা ওর সম্পর্কে কে হয়। তো সেজন্যই ঠাকুমা মানে যে বাবার মা সেটা ও জানে। আর সেই ভালোবাসাটা আমি তো মানে উম, সেই ভালোবাসাটা থেকে তাকে কখনো বঞ্চিত করতে পারি না। আর সে ফিজিক্যাল সংস্পর্শ পায়নি ঠিকই, কিন্তু সেই যে রেসপেক্ট বা সেই ভালোবাসাটা তার মধ্যে আছে, সেই জন্য এইটুকুন বাচ্চাও আমরা যে যে নিয়ম পালন করছি সেও সেই সমস্ত নিয়ম পালন করছে। কিন্তু মানে কালকে পুরোহিত বলুন বা যে কেউ বলবে, হয়তো 5 বছরের নিচে সবাই বলছে পুরোহিতের সাথে
সাথে তো আমরা কনসাল্ট করিনি, ভারত সেবাশ্রমে এগুলো আমরা আলোচনাও করিনি, কিন্তু আশেপাশের বাড়ির লোকজন, আমার বাবা মা, ভাড়াটে সবাই বলছে যে এইটুকুন বাচ্চাকে দিয়ে এগুলো না করালেই নয়। তো কিন্তু আমাদের মনে হয় যে না, ঠিক আছে, ও যদি নিজের ভালোবাসা, নিজের রেসপেক্টের জায়গা থেকে এগুলো করতে চায় তো করুক, আমরা তাতে কেন বাধা দেবো? ওকে তো এগুলো শিখতে হবে। তো সেটাই আর কি। ঠিক আছে, চলুন, আমাদের ব্রেকফাস্ট হয়নি, আমরা একটু, ব্রেকফাস্ট মানে কি, ওই সাবু, সাবু ফল এগুলো খেয়ে নিই, তারপরে না হয় আপনাদের সাথে কথা হবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সাবু দুজনের। সতর্ক, আমরা তো এখানে মা বানিয়ে রেখেছে, কিন্তু আমরা তো এখানে বসে খাবো না, নিচেই বসে খাবো, জাস্ট বানিয়ে রেখেছে, আমি এখন এটা নিয়ে নেবো। আহ, তো ওই যে বলেছিলাম, 3 দিন অবধি আমরা আগুনের জ্বালানো কোনো খাবার খেতে পারবো না। তো চা খাওয়া হচ্ছে, কিন্তু সেটা টি মেকারে বানানো হচ্ছে, সেটা গ্যাসে জ্বালিয়ে চাটা বানানো হচ্ছে না। শতদ্বীপেই এসে ককরোচকে দুধ খাওয়াচ্ছে, ও সকাল থেকে পাগল পাগল করছে, অ্যাকচুয়ালি গরমে ঠিক থাকতে পারছে না, ওকে দুধ খাওয়াচ্ছে। এবার যাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, আমি খাওয়াচ্ছি, তারপরে আমি খাচ্ছি। বল, তারপরে কিছু বল। আমার বোন তো সবে এই বছর জাস্ট ল পাস করলো, তো এখন কোর্টে যাচ্ছে, মানে কোর্টে একজন আন্ডারে প্র্যাকটিস করা শুরু করেছে। এই যে ওর কোর্ট রেডি করছে, কোর্টে যাচ্ছে কোর্ট করে। কালকে আপনারা যাকে দেখেছিলেন না, আমি তো নায়িকা, সেই নায়িকা আজকে একদম সামনাসামনি দেখালাম। হ্যাঁ, তো আমি শতদীপকে বললাম যে খেয়ে নাও তুমি, আমি ওকে দুধ খাওয়াচ্ছি, তারপরে আমি খাচ্ছি। তো শতদীপ বলছে যে না, আমি খাওয়াচ্ছি, খেয়ে একবারেই দুজনে মিলে খাই। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন যে আমরা কলকাতাতেও যখনই খাই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমরা একসাথেই করি, তো ও বলছে ঠিক আছে হয়ে যাক, তারপরে একবারেই খাই। তো এবার যেটা বলার ছিল, অনেকেই কালকে ভিডিওটা দেখে আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে আমার শাশুড়ি মায়ের কি হয়েছিল। শাশুড়ি মায়ের বেসিক্যালি আমি কোনোদিনই দেখিনি সেরকম খুব অসুস্থ বা সেরকম কিছু। হাই প্রেশার, ম্যাক্সিমাম হাই প্রেশার ছিল, হাই প্রেশারের ওষুধ বহুদিন ধরে, বহু বছর ধরে খাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে প্রেশারের ওষুধ খেতে খেতে গত বছর হঠাৎ করে ধরা পড়লো যে কিডনি, দুটো কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, মানে কিডনির ক্রিয়েটিনাইন ম্যাক্সিমাম হাই। তো ইমিডিয়েটলি, মানে সেটা এমন স্টেজে ধরা পড়েছিল যে তখন ইমিডিয়েটলি ডায়ালিসিস শুরু করার কথা বলা হয়েছে। তো যখন এখানে শিলিগুড়ি ডক্টর দেখানো হয়েছিল ফার্স্টে, সে যখন বললো, তারপরে তাকে নিয়ে চেন্নাই গিয়েছিল। চেন্নাই যাওয়ার পর ওখান থেকে সব টেস্ট করিয়ে নিয়ে এসে, সেখানেও যখন সেরকম কোনো ফ্রুটফুল টেস্ট করিয়ে নিয়ে এসে ওষুধ টষুধ চলছিল, কিন্তু সেরকম ফ্রুটফুল কিছু হচ্ছে, পুরো বডি ফুলে যাচ্ছিল, গায়ে জল ধরে যাচ্ছিল। তখন ডাক্তার বলে সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস শুরু করার। তো ডায়ালিসিস হচ্ছিল সপ্তাহে 3 দিন করে। গত বছর থেকে তো বহুবার। হ্যাঁ, ব্রেকফাস্ট করে আবার ফিরে এলাম। এবার হচ্ছে আমি যে কথাটা বলছিলাম আমার শাশুড়ি কি হয়েছিল। তো গত বছর থেকে বহুবারই হসপিটালে, নার্সিংহোমে প্রচন্ড সিরিয়াস কন্ডিশনে ভর্তি হয়েছিল, আইসিইউ তে ছিল। তো প্রতি বছরই খবর আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু ডাইরেক্টলি আমরা বাড়ির থেকে খবর পাইনি, আমরা আত্মীয় স্বজন মারফতই খবর পেয়েছিলাম। শুনেই আমরা দৌড়ে ছুটে এসেছি। ছুটে এসেছি যেটুকুন বাইরে, বাইরে যেহেতু থাকি, কালকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা তো বাইরে থাকি, আমরা তো কারো উপরে ডিপেন্ডেবল হয়ে থাকতে চাই না, দেখে আমরা নিজেরা নিজেদের মতন কাজকর্ম করে নিজেদের মানে যথেষ্ট যেটুকুন আমরা পারি অর্জন করে সেভাবেই আমরা থাকার চেষ্টা করি। সেজন্যই আমাদেরকে বাইরে থাকতে হয়, কারণ জলপাইগুড়ির মতন জায়গায় বা শিলিগুড়িতেও আমরা যে সেক্টরে কাজ করি সেখানে সেরকম কোনো সুযোগ সুবিধা নেই যে আমরা এখানে বসে চাকরি করতে পারবো। সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, শিলিগুড়িতে শিলিগুড়ি যথেষ্ট ভালো একটা বিজনেস হাব, সেখানে প্রচুর ধরনের বিজনেস করা যায়, কিন্তু শিলিগুড়িতে সেই বিজনেস স্টার্ট করতে গেলে সেরকম রেফারেন্স লাগে, যার জন্য শতই বিজনেসটা শিলিগুড়িতে করতে পারেনি। কলকাতায় ওর বন্ধু বান্ধব চেনা পরিচিত ছিল, কলকাতায় করেছিল। তো কলকাতা শিলিগুড়ি ফ্লাইটে করে খুব একটা বেশিক্ষণের রাস্তাও না, আধা ঘন্টার রাস্তা। তো যখনই যা খবর পেয়েছি আমরা ছুটে এসেছি, গাড়ি নিয়েই হোক, ফ্লাইট নিয়েই হোক, যেভাবেই হোক ছুটে এসেছি। তো এই এতগুলো কথা বলার এটাই কারণ, কাল সেদিন যখন মারা গেলেন উনি, এবার গত বছর লাস্ট হসপিটালাইজড উনি হয়েছিল কবে, পুজোর আগে ষষ্ঠীর দিন, গত বছর ষষ্ঠীর দিন হসপিটালাইজড হয়েছিল, সেদিনই আমরা জলপাইগুড়ি এসছি। তো সেদিনও আমরা খবর পেয়েছি
মানে বাইরের থেকেই ফার্স্ট খবরটা আমরা বাইরের থেকেই পেয়েছি। তারপরে ওর বাড়ির থেকে ফোন করেছিল ওর বাবা। তো তারপরে সঙ্গে সঙ্গে পুজোর সময়টা পুরোটাই ছিলেন, প্রায় কালী পুজোর আগে আগে বাড়ি ফিরেছে। তারপরে এইবার হসপিটালাইজড হলো, এত মাস পরে আবার হসপিটালাইজড হলো, প্রচন্ড অসুস্থই ছিলেন। আমরা এসে শুনলাম 15-20 দিন ধরে উনি নাকি হসপিটালাইজ ছিলেন, 15-20 দিন কি 20 দিনই ইনফ্যাক্ট হসপিটালাইজ ছিলেন। কিন্তু এইবার কাউকে আমাদেরকে কোনো খবর দেওয়া হয়নি, সেজন্য আমরা আসতে পারিনি বা আমরা জানতেও পারিনি কোনোভাবে যে সে হসপিটালাইজ। এবার অনেকেরই মনে কোয়েশ্চেন আসতে পারে, কেন বাড়ির সাথে ফোনাফোনে যোগাযোগ ছিল না? হ্যাঁ, বাড়ির সাথে যোগাযোগ সেরকম ভাবে ছিল না। তার কারণগুলো আমি আস্তে আস্তে বলবো। আজকের ব্লগে যদি আমি বলতে যাই তাহলে পরে পুরো বই হয়ে যাবে, মানে অত বড় আমার আজকেই বলা সম্ভব না, আমি বলবো। তো এইবার আমাদেরকে কেউ কিছু জানায়নি। তখন এবার যখন সেদিন মারা গেল, আমাদের সাথে সতইপেরই এক দাদা, সে পুলিশে চাকরি করে, সে আমাদের সাথেই ফ্লাইটে এলো, সেও সেই মুহূর্তে কলকাতায় ছিল, ফ্লাইটে এলো। তো আমি ফার্স্ট তাকে এয়ারপোর্টে দেখে কোয়েশ্চেনটা করেছিলাম যে এবার তোমরা জানতে না যে এরকম কি হয়েছিল, তো কতদিন ধরে হসপিটালাইজ? বলে হ্যাঁ, সবাই সবকিছু জানতো, শুধু আমরাই জানতাম না। তো আমি তখন বললাম যে তাহলে পরে আমাদেরকে কেন জানানো হলো না? এত বছর ধরে তো মানে যখনই যা কিছু হয়েছে সবকিছু তো জানানো হয়েছে, আত্মীয় স্বজন মারফতই হোক আমরা জানতে পেরেছি, কিন্তু এবারই কেন জানানো হলো না? আর এবারই আমরা আসলাম না, আর এবারই সে চলে গেল, এমন কি পরিস্থিতি হয়েছিল? তো যাই হোক, ওর দাদা সেই মুহূর্তে কোনো আমাকে আনসার দেয়নি। শুধু তখন তো বডিটা যেহেতু মানে এরকম একটা আমাদের পারিবারিক অশান্তিটা জায়গায় দাঁড়িয়েছে, মানে তারা আমাদেরকে বলতে কি সতইবকে কোনোভাবেই তারা তার মাকে শেষ দেখাটা দেখতে দেবে না, সেই জন্যই তারা তড়িঘড়ি করে বডিটা পোড়ানোর একটা ব্যবস্থা করেছিল। ইভেন সেই দাদার কথা এক্ষেত্রে আমি বলতে চাই, সেই দাদা যেহেতু পুলিশে আছে, সকালবেলা 9:50 উনি মারা গেছেন, যেহেতু মেডিক্লেমের ব্যাপার ছিল, এবার মেডিক্লেমটা হসপিটাল থেকে মেডিকাতে ভর্তি ছিল, এবার মেডিক্লেমটা হসপিটাল থেকে ক্লিয়ার করছিল না, সেজন্য তখন সতইপের যে দাদা আছে সে ফোন করে ওই পুলিশ দাদা যে আছে বুকুদা, তাকে ফোন করে বলে যে মেডিক্লেমেরটা একটু দেখতে, যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়, কারণ প্রায় 4:30 বেজে গেছিল, বডি ছাড়ছিল না। আমি শুধু না, আমরা ওখানে এয়ারপোর্টে দাঁড়িয়ে থেকে দেখেছি যে বুকুদা ফোন করে করে কাকে কাকে বললো যে এটা একটু দেখতে, তাড়াতাড়ি যাতে করে দেয়। ইভেন ওখানে যখন আমরা বাগডোগরাতে নামার পরেও শুনলাম সে ফোন করলো, তখন শুনলাম যে ছেড়ে দিয়েছে, তারা বডি নিয়ে বেরিয়ে গেছে। বুকুদার বাবা মা প্রায় 85 বা তার কাছাকাছি বয়স। বুকুদার মা প্রচন্ড অসুস্থ, তারও মাথা ঘিরে ব্যান্ডেজ এই সমস্ত করা। তো বুকুদা তার মাকে, যেহেতু বুকুদা হচ্ছে সতইপের মাসতুতো দাদা, এবার এই বুকুদার মা যেহেতু বোন, সেজন্য তার তো শেষ দেখাটা, প্রচন্ড কান্নাকাটি করছিল, শেষ দেখাটা দেখার মতন তো একটা অধিকার সবারই আছে। তো সেই জন্য বলেছিল একটু 2 মিনিট হলেও দাঁড়াতে, কিন্তু তারা কোনোভাবে খবর পেয়েছিল যে আমরাও সেই ফ্লাইটে আসছি, সেজন্য তারা মানে 2 মিনিটও সেখানে ওয়েট করতে পারলো না, তারা বডি নিয়ে চলে এসছে। বডি নিয়ে চলে আসার পরে সেদিন সমস্ত যারা আত্মীয় স্বজন এখানে ছিল, মায়ের বাপের বাড়ি ছিল রায়গঞ্জে, সমস্ত তারা আত্মীয় স্বজন রায়গঞ্জ থেকে এসছিল, তারা বারংবার সবাইকে, এই বাড়িতে যারা ছিল ওর বাবা দাদা বৌদি, তাদের সবাইকে রিকোয়েস্ট করেছিল যে ওয়েট করতে, বডিটা রাখতে, অন্তত 10 মিনিট রাখতে, আমরা এসে দেখতে পাই। সেখানে কেউ একজন ওই বাড়িরই, এই 3 জনের মধ্যেই খুব অকথ্য ভাষায় তাদেরকে নাকি শুনিয়েছে যে কে না কে আসবে, তার জন্য রেখে দেওয়ার কি আছে, এরকম শুনিয়েছে। আর তাদের সাথে প্রচন্ড পরিমাণ একটা খারাপ ব্যবহার করে তাদেরকে বাড়ি থেকে বেরিয়েছে। সেটা শুধু তাদের মুখের কথা না, ইভেন সতইপের পাড়া প্রতিবেশী যারা সেদিন শ্মশানে ছিল, তাদের মুখ থেকেও আমি কজনের মুখ থেকে শুনলাম হ্যাঁ এই জিনিস হয়েছে। সবারই একটা কথা ছিল যে এই মুহূর্তটা কোনোদিনও তো আর ফিরে আসবে না, এটা হচ্ছে শেষ মুহূর্ত। সেই মুহূর্তে পারিবারিক যা অশান্তি ঝামেলা থাকুক, সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত কারো মানসিকতা এরকম থাকে না, সে টাইমেও সে এরকম টাইপের ঝামেলা করে যাবে। আমরা 4 বছর ধরে ওই বাড়ির সাথে আমরা যাই না। কেন যাই না, কি কারণ, অনেক ঝামেলা গন্ডগোল হয়েছে, সেগুলো তো পরবর্তীতে বলবো, কিন্তু এই মুহূর্তে যে ঝামেলা গন্ডগোলটা সেটা বলছি। এবার আমরা কলকাতার থেকে ঠিকই করে এসেছিলাম যে এটা তো মায়ের শেষ কাজ, আমরা যাই না। একমাত্র ওই বাড়ির থেকে আমাদের সাথে এই 4 বছরে কেউ যদি যোগাযোগ রাখতো সেটা ছিল ওর মাই যোগাযোগ রাখতো।
মা ওকে ফোন করতো মাঝে মধ্যেই, শতদীপও করতো, এমন না যে করতো না, কিন্তু পরবর্তীতে মানে সে চলে যাওয়ার পরে অনেক কথাই আমরা জানতে পারলাম যে আমাদেরকে সে যে কতটা চাপে ছিল কিছুই জানতে দেয়নি। তার কারণ হচ্ছে যখনই কোনো কথাবার্তা হতো বেসিক্যালি শতদীপের সাথে, মানে মেনলি শতদীপের সাথে কোনো কথাবার্তা হতো, কেউ না কেউ সামনে দাঁড়িয়ে থাকতো পাহারাদারি, তার জন্য সে ভয়ে আমাদেরকে কিছু জানাতে পারেনি। সে যদি এই কথাগুলো আমাদেরকে জানাতো যে কতখানি সেখানে খারাপ পরিস্থিতির মধ্যে আছে, আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নিতাম। এখন অনেকেরই কথা হতে পারে যে এখন সে চলে যাওয়ার পরে এত বড় বড় কথা বলছি, এত কি করছি, এত বড় বড় কথা বলার একটাই কারণ, এত বছর অব্দি আমরা কোনো কথা বলিনি। হ্যাঁ, যেটা বলছিলাম, এত বছর ধরে, 4 বছর ধরে, মানে আমার বড় মেয়ে হওয়ার পর থেকে মেন ঝামেলাটা তৈরি হয়। তার আগে ছোটখাটো খুটখাট যা ঝামেলা হয়েছে আমরা মানিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা বলেছি ঠিক আছে চলো, একদিন না একদিন পরিবার তো ঠিক হয়ে যাবে। কিন্তু এত বছর ধরে ঝামেলাটা হয়েছে, কাউকে কিছু বলিনি। বহু আত্মীয় স্বজন সবার মনে একটা কোয়েশ্চেন, শতদীপের বাড়ির তরফে তো সবাই সবকিছু জানে, আমাদের থেকে না, মানে আমাদের খারাপ করেই বহু কথা তাদেরকে জানানো হয়েছে। কিন্তু আমরা কি কি ফেস করেছি আমরা কোনোদিনও কাউকে প্রয়োজন মনে করিনি জানানো, কারণ ওই যে কালকে বলেছিলাম থুতুটা চেটালে পরে নিজের গায়ে থুতুটা পড়বে। আমরা জানো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার একই কথা যে আমি কেন এখানে এসে, আমি আমার বাড়িতে থাকি, ইভেন শতদীপও এখানে থাকে, শতদীপ কেন ওই বাড়িতে যায় না, কিন্তু শতদীপকে ওই বাড়িতে ওর মানে দাদা বৌদির ভয়ে তার বাবা মাই বলেছিল যে যখন তারা থাকবে না তখনই শুধু যেতে, ও থাকলে পরে যেতে না। আর যদিও বা শতদীপ ওই বাড়িতে থাকতো তখন বিভিন্ন ধরনের টোন টিটকারি ওকে শুনতে হয়েছে ওখানে। তো যাই হোক, সেগুলো এই মুহূর্তে বলার কথা নয়। আমি যে প্রসঙ্গটা বলছিলাম, হ্যাঁ, বডিটা রাখতে চাইছিল না যাতে আমরা না দেখতে পারি। পরবর্তীতে আমি শুনতে পারলাম পাড়া প্রতিবেশীর কাছেই, কারণ আমিও তো জলপাইগুড়ির মেয়ে, আর ওর বাড়ি আর আমার বাড়ির মধ্যে 5-7 মিনিটেরই ডিস্টেন্স, এমন কিছু ডিস্টেন্স না। তো আমাকেও সবাই চেনে, সবাইকেই সবাই চেনে। জলপাইগুড়ি খুব একটা বড় জায়গা না, ছোট জায়গা, তো মোটামুটি চেনা পরিচিত। আমরা দুজনেই জলপাইগুড়িতেই বড় হয়েছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে জানতে পারলাম যে বডিটা এনে নাকি তাড়াহুড়োর ইয়েতে এতটাই, যে দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করেছে, যার মানে ইন্ধনে বাড়িটা তৈরি হয়েছে, অত বড় বাড়িটা, তাকেই বডিটা পর্যন্ত তাড়াহুড়ো করে পোড়াবে দেখে রাস্তায় নামিয়েছিল, বাড়ি পর্যন্ত ঢোকাতে চাইছিল না, যাতে যদি আমরা পৌঁছে যাই বডিটা দেখতে পাই। হলো প্রথমত। দ্বিতীয়ত তারপরে যারা আত্মীয় স্বজন ছিল তারা বলার পরে ঢুকেও নাকি 3-4 মিনিটই রেখেছে, বের করে নিয়ে এসছে। এবার আমি যে কালকে বারবার করে বলছিলাম কলকাতা থেকে আমি কি করে এসছি, আমার একজন 4.5 বছর, একজন 7-8 মাসের মেয়ে, এবার তাদেরকে নিয়ে এসছি। সারাদিন আমি জানি কি নিয়ম কানুন আছে, কি করতে হয় না করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো, মানে ঘরে আগুন জ্বালাতে পারবো না, কোনো কিছু খাওয়া দাওয়া তাদের কিচ্ছু হয়নি। তাদের কোনো রকম মানে আমি সকালে খাওয়ানোর পরে একদম রাতে 9টার সময় এসে তারা ভাত খেয়েছে, এরকম পরিস্থিতিতে আমি এসছি। শ্মশানে আশেপাশের লোকজন বলছিল শ্মশানে বাচ্চাটাকে নিয়ে ঢুকবেন না প্লিজ, আমাদের দুজনকে, কিন্তু আমাদের উপায় ছিল না। লাস্ট দেখাটা তো তারাও দেখবে, ওই যে আমি বললাম ফিজিক্যালি তারা হয়তো সংস্পর্শে থাকেনি, কিন্তু আমার বড় মেয়ে ফটোতে সবাইকে চেনে। সে এখনো সেই পরিস্থিতি নেই বোঝার মতন যে আমাদের মধ্যে কি ঝামেলা গন্ডগোল হয়েছিল পারিবারিক। যখন বড় হবে অবশ্যই তাকে বলবো। এবার হচ্ছে শ্মশানে গিয়ে তো আমি শতদীপকে বললাম যখন গাড়িটা ঢুকবে তুমি তুমি হচ্ছে ওখানে গাড়িটা হাত দেখাবে, দাঁড়াবে। গাড়িটা যখন ঢুকছিল দূর থেকে দেখলো গাড়িতে ছিল ওর দাদা, আরেকজন দাদাও ছিল, সে পিসির ছেলে। তো সে তো আর তার পরিবারের মধ্যে গিয়ে কিছু বলতে পারে না, কারণ পারিবারিক ব্যাপারে বাইরের কারোরই কথা বলে। সবাই শুধু সেদিন একটাই রিকোয়েস্ট করেছিল যে শতদীপ তো ছেলে, অন্তত লাস্ট অব্দি তাকে দেখাটা, তার মানে তার একটা ইচ্ছে মনে সবসময় থাকবে। তো এবার গাড়িটা দাঁড়ালো না, সোজা মানে হাই স্পিডে গাড়িটা ঢুকে গেল শ্মশানে। পেছন দৌড়ে শতদীপ আমার বড় মেয়েকে নিয়ে, আমি ছোট মেয়েকে নিয়ে কোলে নিয়ে ঢুকলাম। ওখানে যাওয়ার পরে যাই হোক শতদীপ যা যা নিয়ম কানুন করা সেই সমস্ত করলো। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এবার যখন হসপিটালাইজড হয়েছিল তখন সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমরা যেন না জানতে পারি কোনোভাবে সে হসপিটালাইজড, আর এবার যদি কিছু হয়েও যায় আমরা যাতে খবরটা না পাই, এই কথাটা জানতে পারলাম পরবর্তীতে। তো একটা কথা আমার এটাই যে আমাদের সাথে পারিবারিক অশান্তিতে যারা নিজেদেরকে, আবারও এই কথা বলছি, নিজেদেরকে এত শোকাহত, এত দুঃখিত, এত কিছু বলে মনে করছে, তারা যদি এতই ভালো মানুষ হয়ে থাকে তাহলে পরে তাদের একবার মনে হলো না যে শেষ দেখাটা যতই, তারা তো শতদীপ তো সবার থেকে ছোট ওই বাড়িতে, ও তো হাজারটা অন্যায় করতে পারে, ও তো খুবই খারাপ,
ও তো খারাপই, ও তো এমন না যে খুব ভালো, ও তো খুবই খারাপ। তাহলে তো সে তো হাজারটা অন্যায় করতেই পারে। সেক্ষেত্রে তারা বড় হিসেবে তাদের একবারও মাথায় আসেনি যে হ্যাঁ তাই তো, ও তো ছেলে, ও একবার দেখুক, ও যাই করুক না কেন, যা কিছু শয়তানি বদমাশি যা করছে করছে, মানে কথায় কথায় ওর বাবা ওকে শয়তান বদমাশ সম্বোধন করে। একটু আগেও এই যে কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওটা কেউ না কেউ দেখে ফোন করেছিল, সঙ্গে সঙ্গে বহু জায়গা বলবো না, ওর বাড়ির থেকে ফোন এসে ওর বাবা ওকে রীতিমতো একটা থ্রেট দেওয়ার মতনই একটা কিছু কথা বললো। তো সেটা না হয় পরে আরেকদিন পরের দিন মানে কালকে বা পরশু কোনোদিন শোনাবো। তারপরে কালকে যখন সকালে আমাদেরকে ডেকেছিল, ওর বাবা আমাদেরকে যেতে বললো, সেদিন তো যে পরিস্থিতি শ্মশানে হয়েছিল, দুটো বাচ্চা নিয়ে ঢুকে বডিটাও রাখতে দেবে না, সবাই খুব আত্মীয় স্বজনরা সবাই খুব অফেন্ডেড এতে। মানে বললাম যে যেভাবে তাদেরকে বের করা হয়েছে বাড়ির থেকে, কেউই আর ওদের বাড়িতে ফিরে যায়নি, সবাই শ্মশান থেকেই চলে গেছে। সতইপো ওই শ্মশান থেকে আমি তো ওকে হোটেলে রাখতে পারবো না এই পরিস্থিতিতে, আর আমার দুটো বাচ্চা, যে বাচ্চা দুটোকে বাড়িতে রেখে আমি ওর সাথে হোটেলে থাকবো, বা এই অসুস্থ অবস্থায় কোন হোটেলে কি পরিস্থিতিতে থাকবো, বা এই নিয়ম কানুন গুলো কি করে করবে সেটাও আমার জানা ছিল না। একটাই ওয়ে আউট ছিল আমার বাড়িতে ওকে নিয়ে আসা। এবার আমি আমার বাড়িতে ওকে নিয়ে আসি। কালকে সকালে ওর বাবা নিজেই ওকে ফোন করলো, ফোন করে বললো যে যেতে ওই বাড়িতে কিছু আলোচনা আছে। আমরা ওই বাড়িতে গেলাম আলোচনা করার জন্যই, আমি আর সতীপ দুজনেই গেলাম ওই বাড়িতে আলোচনা করার জন্য। এবার আমরা চারজনই ওই বাড়িতে থাকার জন্যই এসেছিলাম, যে মায়ের শেষ কাজটা সবাই মিলে, নাতি নাতনি সবাই মিলে একসাথে করবে, যেটা সে বেঁচে থাকতে করতে পারলো না একসাথে, তাহলে পরে যদি এইবার করে অন্তত তার আত্মার তো শান্তি হবে, সেই ভেবেই এসছিলাম। কিন্তু সেই জায়গাটাও তারা রাখেনি, ঠিক আছে। এবার কালকে যখন তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে সতীপের বাবা বলল যে একসাথেই কাজটা করার জন্য। এবার একসাথে কাজটা করা, সতীপ বলেছে আমরা তো সেই রকম পরিস্থিতি মানে প্রস্তুতি নিয়েই এসছিলাম, কিন্তু একসাথে কাজ করার মতন তো তোমরা কোনো রকম সেই ইয়েটাই রাখোনি, যে মেয়েটাকে নিয়ে আমাকে শ্মশানে ঢুকতে হলো, তাকে বাড়িতে রাখলে না কে আমাকে দেখানোর জন্য। তখন ওর বাবা খুব ক্ষেপে গিয়ে চিৎকার চেঁচামেচি করলো যে কি কে বলছে না বলছে। এবার বলি আমার শাশুড়ির তো রায়গঞ্জে শ্বশুর বাড়ি ছিল, সেখান থেকে তার যারা মানে বোনরা আছে বা বোনের ছেলেমেয়েরা আছে সবাই দৌড়ে এসেছিল দেখার জন্য। স্বাভাবিক, তাদের তো রক্তের সম্পর্ক, লাশ দেখাটা দেখতে সবাই এসেছিল। এবার তাদের নামে যাচ্ছে তাই রকমের গালিগালাজ করলো। এবার আমি কোনোদিনও রায়গঞ্জে যাইনি, আমি কোনোদিনও রায়গঞ্জে যাওয়ার মতন আমার পরিস্থিতি হয়ে ওঠেনি, কিন্তু যাবো। রায়গঞ্জে যাইনি। আমি শুনেছি সতীপদের যে মামা বাড়ি ছিল, দাদুর বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের যে বাপের বাড়ি, মানে জমিদার ফ্যামিলি ছিল, বিশাল জমি জমা বাড়ি ঘর তাদের ছিল, এখনো আছে কিছুটা পোর্শন, পরে সব ভাই বোনদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। তো আমরা তো কালকে রায়গঞ্জের গল্প শুনতে যাইনি, আমরা গেছিলাম কালকে আলোচনা করতে। আমরা ভেবেছিলাম এই শ্রাদ্ধ শান্তির আলোচনা হবে, বা বলবে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, বাচ্চা দুটোকে নিয়ে এবার এ বাড়িতে এসেই থাক। বাচ্চা দুটোর কথাটা তো জিজ্ঞেসই করলো না, জিজ্ঞেস করেছে ঢোকার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো মেয়ে দুটো কেমন আছে, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তারপরে আমাদেরকে বলছে রায়গঞ্জে ওরা বলেছে, ওরা তো যা মুখের ভাষা বললো কিছু, তারপরে বলছে যে বাড়ি ভাগাভাগি না জমি ভাগাভাগি এগুলো নিয়ে কে ভাগ নিয়েছে না নিয়েছে, সেই জন্য ওদের এত রাগ, সেই রাগের জন্য তারা নাকি ওদের সম্বন্ধে এরকম নিন্দা করে বেড়াচ্ছে। আচ্ছা তাহলে পরে একটা কথা আমার তখনই মাথায় ঢুকলো না, আমি বললেই বলতে পারতাম, কিন্তু সে এগুলো তো আলোচনা করতে, আমরা রায়গঞ্জের কথা আলোচনা করতে যাইনি, তাদের বাড়ি ভাগাভাগি কোন আমলে হয়েছে, কে কত ভাগ পেয়েছে, কত টাকা কে পেয়েছে, সেগুলো তো জানার জন্য যায়নি। রায়গঞ্জের কথা কালকে আসার কোনো দরকারই ছিল না, আমার তো জানারই কথা না, আর আমি জানতে বা গল্প করতেও যাইনি এই সমস্ত কথা। এবার সেই কথাটা বলে তুমি সেখানে কি প্রমাণ করতে চাইলে, তাদের সম্বন্ধে বলেই যাচ্ছে সেই জন্য তাদের রাগ এই, সেই জন্য তারা উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে। তাহলে পরে তাদের যদি এতই রাগ এতই ইয়ে হোক, আমি তো শ্মশানে দেখলাম প্রত্যেকটা রায়গঞ্জ থেকে লোকজন আছে, রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে লোকজন এসছে, তারপরে তারা যেভাবে হাউমাউ করে কাজ ছিল, তাদের নিশ্চয়ই সেই টানটা ছিল, ভালোবাসা ছিল, মায়ের সাথে সবার যোগাযোগ ছিল মায়ের সাথে। তাহলে পরে এমনকি সতদীপ এটাও বললো যে ঠিক আছে তোমার না হয় রায়গঞ্জের উপরে রাগ, এবার তোমার রায়গঞ্জের উপরে রাগ, তাহলে পরে যে আজকে চলে গেছে তার তো প্রিয় মানুষ ছিল রায়গঞ্জের লোকজন, তাহলে পরে তুমি অন্তত তার কথাটা ভেবে আজকের দিনে এই সমস্ত বলো না। তাও সে বলে আছে, তার মনে হচ্ছে সে তো খুব দুঃখিত শোকাহত, তো সেই জন্য হয়তো তার মনে এই কথাগুলো আসে, কেন সম্পত্তির ভাগাভাগি হয়েছে, কি রাগ ছিল, কি ইয়ে ছিল, এই সমস্ত কথা বলেছে। এবার আজকে এই ভিডিওটা আপলোড করার পরে ফোন তো অলরেডি ওই বাড়ির থেকে এসছেই, আসার পরে অনেক উল্টোপাল্টা কথা শুনতে হলো, অনেক আত্মীয় স্বজনের মনে হবে যে এই কথাগুলো কেন আমি সোশ্যাল মিডিয়াতে এরকম চিল্লিয়ে বলছি বা কিছু। সোশ্যাল মিডিয়াতে এই কারণেই বলছি, আমিও তো জলপাইগুড়ির মেয়ে,
সতৈব জলপাইগুড়ির ছেলে। আমার বাপের বাড়িরও জলপাইগুড়িতে একটা সম্মান কোথাও আছে। তাদের আমার বাবাকেও সবাই চেনে, বাবা মাকে সবাই চেনে, তাদেরকেও সবাই চেনে। 4 বছর ধরে যে অশান্তি ঝামেলা আমরা ভোগ করেছি বা আমি ভোগ করেছি, বেসিক্যালি আমি যে ধরনের নোংরা নোংরা কথা শুনেছি ওই বাড়ি থেকে, আমি যদি ওই বাড়িতে তো আরেকটাও বউ আছে, তার মতন শিক্ষায় শিক্ষিত হতাম, তাহলে আমিও চিৎকার চেঁচামেচি করে, জিনিসপত্র ভাঙচুর করে, সমস্ত কিছু করে, বাপের বাড়ির লোকজন বারবার করে ডেকে নিয়ে গিয়ে অসম্মান অপমান এগুলো আমিও করতে পারতাম। কিন্তু তাহলে কি হতো, আমার বাবারও নামটা খারাপ হতো। আমি সেটা করিনি। এত বছরে এত গন্ডগোলে কোনোদিনও না আমার বাপের বাড়ি না আমার মা বাবা কোনো কিছু বলতে গেছে। কিন্তু তারা হয়তো সেই শিক্ষায় শিক্ষিত। কারণ এবার সোশ্যাল মিডিয়াতে, কারণ এখন জনে জনে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব না যে আমাদের সাথে কি হয়েছে না হয়েছে। রিসেন্টলি যে ঘটনাগুলো হয়েছে মারা যাওয়ার পরেও সেই কিছু ঘটনা এখন বলছি, তবে আস্তে আস্তে ডে বাই ডে আমি সবকিছু বলবো সোশ্যাল মিডিয়াতে। আর আরেকটা জিনিস, যে দাদা সেদিন মেডিক্লেমের জন্য ফোন করে করছিল, তার সম্বন্ধেও তো অকথ্য, সেও রায়গঞ্জেরই। যে পুলিশ দাদার কথা বলছে সে রায়গঞ্জেরই, তার সম্বন্ধেও তো অনেক কথা, আজে বাজে কথা ওর বাবা বললো। তো তাকে ওর দাদাকে ওর বাবা জিজ্ঞেসও করলো যে তুই কি ফোন করেছিলিস ওই পুলিশ দাদাকে? সে বললো হ্যাঁ করেছিলাম, কিন্তু তার কোনো কাজই হয়নি, মেডিক্লেমের কাজটা তার হয়নি, অন্য কেউ এসে করে দিয়েছিল, সেই জন্য তারা বডি নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এই কথাটা কতটা মিথ্যে কথা সেটা আমরা এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, আমরা দেখেছি নিজে। তো এই বয়সে এরকম দাঁড়িয়েও মিথ্যে কথা বলা, এরপরে আরো কিছু কথা আসবে, আরো কিছু বলবো, কারণ যার জন্য আটকে ছিলাম সে এখন নেই, তো যে একটা মানুষই যোগাযোগ রাখছে। তো অনেক কথাই বললাম, তো ধীরে ধীরে অনেক কিছু আপনাদেরকে বলবো, জানাবো। সেদিনের যা শ্মশানে ঘটনা হয়েছে, বা সেদিন এখানে জলপাইগুড়িতে ওর মায়ের বর্জা নিয়ে আসার পরে যা কিছু হয়েছে, তাতে ওর মামা বাড়ির তো অনেকেরই, অনেকের বলবো না, প্রায় সবারই চোখ খুলে গেছে। এতদিন যা জানতো বা শুনেছে আমাদের সম্বন্ধে, বা যেগুলো জানানো হয়েছে কতখানি সত্যি বা কতখানি মিথ্যে, সেগুলো তো সবাই কিছুটা হলেও পরেও বুঝতে পেরেছে। যাই হোক, একতরফা এতদিন কথা শুনে এসছে, এখন আমরাও চাই যে ওই যে বারবার করে একই কথা বলছি, যার জন্য আটকেছিলাম সে যখন নেই, আর আমাদের এখান থেকে কিছুই চাওয়া পাওয়া নেই। তো এবার সেই জায়গাটার থেকে এবার ফোন হয়তো আসবে, সেটা ওর মামা, আবার ওই ভিডিওটা আপলোড হওয়ার পরে ফোন আসবে, সেটা ওর মামা বাড়ির তরফ থেকে আসবে না সেটা জানি, কিন্তু আসলে পরেও সেটা ওর বাবার বাড়ির তরফে যারা রিলেটিভ আছে তার দিক থেকে ফোন আসতে পারে। আরেকটা জিনিস যেটা বলার, মানে এতগুলো কথা ধীরে 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 কিভাবে গন্ডগোল শুরু হলো, কেন শুরু হলো, কি পরিস্থিতিতে আমরা বেরিয়েছি, সবকিছু জানাবো আপনাদের প্রতিদিনের ভিডিওতে। আজকে সোশ্যাল মিডিয়াতে এগুলো বলার এই কারণ, জলপাইগুড়িটা যেহেতু বারবার করে বলছি, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে জানে। তো আমাদেরকে নিয়ে বা আমরা দুজন তো আছি, সাথে আমার বাবা মার কাছেও প্রচুর কোয়েশ্চেন অনেকে করে, আমাদেরকেও করে, আমাকে করে, যে কেন আমি যাই না। তো এতদিন পর্যন্ত কিন্তু সবাইকে শুধু বলা হয়েছে যে আমার শাশুড়ি মা প্রচন্ড অসুস্থ, শ্বশুর মশাইয়েরও প্রচন্ড বয়স হয়েছে, জানে, সবাই জানে যে বয়স হয়েছে, সেই জন্য তারা কোনো অনুষ্ঠান আমাদের অ্যাটেন্ড করতে পারে না, সেই জন্য তারা আসে না, বা সেজন্য। কিন্তু আসল কি ঘটনা যার জন্য তারা আসে না বা কিসের জন্য কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করে না, এমনকি কোনো রিলেটিভদেরই করতে দেওয়া হয়নি এতদিন পর্যন্ত, মিথ্যে মিথ্যে আমাদের জন্য, আমাদের নামে বানিয়ে বানিয়ে, সেগুলো সবই আস্তে আস্তে বলবো। আজকে এটুকুনি থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হবে।